হ্যাঁ, তুমি এগুলো করছো কারণ তুমি ডিজার্ভ করো এগুলো। এখানে আমার কোনো দোষ নেই। তুমি কেন মনে করো এখানে আমি দায়ী? তুমি তোমার নিজের কারণে এত কষ্ট পাচ্ছ। একজন empath এর ভিতরেও একটা ইনসিকিউরিটি থাকে যে হয়তো আমাকে মানুষের ভালোবাসা পেতে গেলেই কষ্টের ভিতর দিয়ে পেতে হবে। একটা সিনারিও কল্পনা করুন যে সিনারিওতে আপনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন। আপনি কষ্টটা নিজেকে পেতে দিতে অ্যালাউ করছেন। আপনি ঠিক ওই কষ্টটা থেকে বের হতে পারছেন না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ধীরে, ধীরে নিজেকে প্রস্তুত করছেন যে আমাকে এখান থেকে বের হতে হবে। কারণ কেন আমি কষ্ট পাচ্ছি? কে আমাকে কষ্ট দিচ্ছে? এবং কেন আমি আসলে নিজেকে কষ্ট পেতে দিচ্ছি? সবগুলোই আপনার নিজের সিদ্ধান্তেই হচ্ছে। এবং যিনি আপনাকে কষ্ট দিচ্ছেন, উনি আসলে জানেও না যে আপনি পুরো প্রসেসটা বুঝতে পারছেন। এবং যেদিন আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি এখান থেকে বের হব, দিস ইজ ইট। চোখ মুছে ঘুরে দাঁড়ানো আপনি ঠিক সেই মানুষটা যাকে বাহির থেকে সবাই মনে করবে বিধ্বস্ত, অসম্পূর্ণ, ভেঙে পড়ে যাওয়া যুবথুবু একজন মানুষ। কিন্তু আপনি জানেন আপনি আপনার নিজের পুরো সত্তাকে ক্লেইম করে এবং নিজেকে কমপ্লিটলি গুছিয়ে ভেতর থেকে আপনি বের হয়ে যাচ্ছেন। আপনি নিজে এতটাই পরিপূর্ণ এবং আপনি আপনার নিজের পুরো সত্তাটাকে এত সুন্দর করে একসাথে জড়িয়ে ধরে রেখেছেন যেখানে আপনার বাহিরের কোনো ভ্যালিডেশনের প্রয়োজন নেই। যেখানে আপনাকে বাহিরের কারো উপরে নির্ভর করতে হবে না আপনার হিলিংয়ের জন্য। যে সিনারিওটা আসলে কল্পনা করতে বলেছি, সেই সিনারিওটা বেশিরভাগ সময় একজন এমপ্যাথেটিক পারসন নিজেকে অফার করতে পারে যখন সে কোনো নার্সিসিস্টিক অ্যাবিউজের ভিতর থেকে যেতে থাকে। এবং যেদিন সে সিদ্ধান্ত নেয়, দিস ইজ ইট। আমি এখানেই এই নার্সিসিস্টিক রিলেশনটা আজকে শেষ করছি। এবং অনেক সময় একজন এমপ্যাথের ভেতরে যেই শক্তিটা থাকে যে সে নিজেকে ট্রু হিলিং অফার করতে পারে, একজন নার্সিসিস্ট এটা আসলে জানেন না এবং একজন এমপ্যাথও নিজেও জানেন না যে তার ভেতরে কী পরিমাণ আনলিমিটেড পাওয়ার এবং পোটেনশিয়াল আছে নিজেকে এরকম আনকন্ডিশনাল একটা হিলিং অফার করার। আজকে এই ভিডিওটা কাইন্ড অফ একজন এমপ্যাথ এবং একজন নার্সিসিস্টের রিলেশনটা কেমন হয় এবং কিভাবে একজন এমপ্যাথ খুব সুন্দরভাবে নিজেকে একটা হিলিং অফার করতে পারে এই পার্টগুলো নিয়ে বলবো। সো ফার্স্টেই আমরা যদি এই জায়গাটাতে আসি যে এমপ্যাথ বলতে কি বোঝাচ্ছে বা এমপ্যাথেটিক একজন পার্সন, কিছু মানুষ থাকে স্পঞ্জের মতো যারা অ্যাবজর্ব করতে থাকে, অন্যের কষ্টগুলো অ্যাবজর্ব করে বা আপনি যদি বলে অন্যের অনুভূতিগুলো অ্যাবজর্ব করে। এমনকি কখনো কখনো তারা মানুষের ফিজিক্যাল পেইনও অ্যাবজর্ব করে ফেলে। কখনো এরকমও হয়ে যায় যে সে খুব সুন্দর করে একটা মানুষের কষ্টগুলো যেমন বুঝতে পারে, মানুষের ইনার ইনসিকিউরিটি সে বুঝতে পারে, একটা মানুষের বাহিরের মুখোশের ভেতরের যে কষ্টগুলো বা ভেতরে কি চলছে সে খুব সুন্দর করে ওটা বুঝতে পারে। নার্সিসিস্টিক মানুষরা সবসময় তাদের টার্গেট হিসেবে এমন মানুষদেরকে বেছে নিতে পছন্দ করেন যাদেরকে খুব সহজেই ইমোশনালি ম্যানিপুলেট করা যায় বা অনুভূতির দিক থেকে নিয়ন্ত্রণ করা যায়, যাদের আত্মবিশ্বাস কম থাকে, যারা নিজেদের ভেতরে খুব ইনসিকিউর থাকে। কখনো কখনো তারা কনফিডেন্ট পার্সনদেরকেও টার্গেট করে, ওই যে এগেইন তাদের দুর্বলতাগুলোকে জেনে তারপরেই করে। এবং অনেক ক্ষেত্রে এমপ্যাথেটিক পার্সন যারা এই যে মানুষের অনুভূতিগুলোকে বা মানে তারা মোটামুটি কাইন্ড অফ একটা মানুষকে অ্যাবজর্ব করে ফেলতে পারে, এইরকম মানুষদেরকে যদি তারা পেয়ে যায় নিজের অজান্তেই একজন নার্সিসিস্ট তার দিকে অ্যাট্রাক্টেড হয়ে যায়। কেন? সেই বিষয়টা নিয়ে একটু বলি প্রথমে। যে প্রথমে একটা জিনিস আমরা যদি দেখি যে একজন নার্সিসিস্ট মানুষ আসলে কিভাবে তৈরি হয়। যখন একজন মানুষের ভেতরে নার্সিসিস্টিক যে টেন্ডেন্সি ওটা ডেভেলপ করতে থাকে তার পেছনে তো বিভিন্ন কারণ থাকে। এই বিভিন্ন কারণের ভিতরে অন্যতম কিছু কারণ আমরা যদি বলি যে একটা থাকে যে তার ভেতরে অদ্ভুত রকমের একটা ইনসিকিউরিটি কাজ করে, তার ভেতরে এটা কাজ করে সে আসলে লাভেবল না, তাকে কেউ ভালোবাসবে না, সে ভালোবাসার যোগ্য না। হতে পারে এটা তার প্যারেন্টিং ট্রমার কারণে আসতে পারে অথবা তার বিভিন্ন চাইল্ডহুড ট্রমা থেকে এগুলো আসতে পারে। এবং অলওয়েজই সেই ভালোবাসাটা কন্ডিশনালি পায় বা অনেক ক্ষেত্রে তারা এটা পায়ই না এবং তারা অসম্ভব রকম হয়তো ক্রিটিসিজমের শিকার হয়েছে, সমালোচনা করা হয়েছে, তাদেরকে বুলি করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ব্যক্তিগত পর্যায়ে তাদেরকে অপমান করা হয়েছে বিভিন্নভাবে।
এরকম যখন জিনিসগুলো থাকে আল্টিমেটলি তারা তাদের নিজের ইনার সেলফকে নিয়ে হ্যাপি হতে পারে না, এবং যখন তাদের নিজেকে নিয়ে এত ডাউট থাকে তখন কি করবে, বাহিরে তারা আসলে ডিপেন্ড করে, বাহিরের মানুষের ভ্যালিডেশনের উপরে নির্ভর করে। তাদের ওই যে সেন্স অফ সেলফ বা তাদের যে সেলফ স্টিমটা বা যে সেলফ একটা ইগো বুস্ট করবে, ওটা পুরোটাই কিন্তু বাহিরের মানুষদের কাছ থেকে তার আসতে হয়। বাইরের কাইন্ড অফ তার নার্ভাস সিস্টেমটাই বাহিরের মানুষের একটা রিফ্লেকশনের উপরে ডিপেন্ড করে। তার কিন্তু ইনার যে রিফ্লেকশন, ইনার এমটিনেস, ইনার লোনলিনেস, ইনার শেম, এই জায়গাগুলো কিন্তু সে কখনো রিফ্লেক্ট করতে পারে না। কাজে এগুলো সবসময় কিন্তু মাস্ক থাকে। এখন ইন্টারেস্টিং যে পয়েন্টটা, নার্সিসিস্টিক একজন পার্সন যখন একজন এম্প্যাথেটিক পার্সনের সাথে কানেক্ট করে, একজন এম্প্যাথেটিক পার্সন কি করে, একজন এম্প্যাথেটিক পার্সন ওই মাস্কের পেছনের মানুষটাকে পড়ে ফেলতে পারে। ওই মানুষটার ভেতরে আসলে কি চলছে, ওই মানুষটা আসলে কেন এরকম আচরণ করছে, সে প্রত্যেকটা অ্যানালজি না সে তার সুন্দর করে সে বুঝতে পারে। এবং অদ্ভুতভাবে নার্সিসিস্টিক মানুষটা একটা সময় না আবিষ্কার করে সে তার ট্রু সেলফকে ওই এম্প্যাথের সামনে পুরোপুরি রিভিল করতে পারে, তার উপরে সে ডিপেন্ড করতে পারে। এবং তাই বলে কি নার্সিসিস্টিক মানুষটা ভালো হয়ে যাবে, তার ভিতরে কি রিয়ালাইজেশন চলে আসবে, সে কি তখন পুরোপুরি নিজেকে ঠিক করে ফেলে? না, এটা আসলে করে না। কারণ তার একটা পার্ট ওই এম্প্যাথের সাথে অসম্ভব রকম কানেক্টেড হয়ে যায়, ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু তার আরেকটা যে পার্ট অভ্যস্ত হয়ে গিয়েছে অনবরত মানুষের ভ্যালিডেশন পেতে পেতে বা অনবরত বাহিরের মানুষের উপরে ডিপেন্ড করে, ওই পার্টটা কিন্তু এম্প্যাথের সাথে কমপ্লিটলি কানেক্ট করে না। এবং এ কারণেও একজন এম্প্যাথের সাথেও একজন নার্সিসিস্টের যে সাইকেলটা থাকে, একটা মানে কাইন্ড অফ হানিমুন পিরিয়ডে লাভ বম্বিং থাকে, তারপরে গ্র্যাজুয়ালি একটু উইথড্রয়াল থাকে, তারপর যে একটা মানে স্টর্মি ফেস থাকে, একটা ঝড়ের মতো কন্ডিশন তৈরি হয়, দেন আবার যে একটা লাভি ডাভি লাভ বম্বিং, এরকম করে কিন্তু সাইকেলটা তার সাথেও চলে। একজন নার্সিসিস্ট মানুষ যখন নর্মাল যে বিহেভিয়ারটা আমি বললাম যে লাভ বম্বিং বা মানে সাইলেন্ট বা সাইলেন্ট ট্রিটমেন্টের পাশাপাশি কাইন্ড অফ একটা স্টর্মি ফিলিং তার উপর দিয়ে দিতে থাকে এবং ব্লেমিংয়ে চলে যায়, দেন আবার লাভ বম্বিংয়ে আসে, ওই সময়টাতেও কিন্তু একজন এমপ্যাথ ঝড়ের ভিতরেও নড়ে যায় না। বলা যেতে পারে তার উপর দিয়ে প্রচণ্ড ঝড় চলে গেলেও সে ওই নার্সিসিস্টকে তার ওই আউটার ইমোশন সহই খুব সুন্দর করে অ্যাবজর্ব করে এবং খুব গ্রাউন্ডেড ওয়েতে, খুব ফার্ম ওয়েতে দাঁড়িয়ে থাকে শক্তভাবে, এবং যেটা একজন নার্সিসিস্টকে নিজের অজান্তে একজন এমপ্যাথের উপরে অসম্ভব ডিপেন্ডেন্ট করতে থাকে। এটা সে কখনো বুঝতেও পারে না কিন্তু। কারণ সে সবসময় যেটা দেখে এসেছে, সে তার নার্সিস্টিক যে সাপ্লাই মেইনটেইন করতে হয়, যে অন্য মানুষরা তাকে প্রশংসা করবে, অন্য মানুষরা তার কাইন্ড অফ কথা শুনবে, সবসময় সে অন্যদেরকে ব্লেম করবে, এগুলোই তো শুধু তার সাপ্লাই না, তার তো নার্সিস্টিক সাপ্লাই বলতে ওইটাও হয় যে আপনি রাত ৩টার দিকে তাকে লম্বা লম্বা টেক্সট দিচ্ছেন, পাগলের মতো তাকে চেস করতেছেন, আপনি তাকে কন্টিনিউয়াসলি কল করার চেষ্টা করছেন, রাতের পর রাত আপনি না ঘুমিয়ে হাউমাউ করে কাঁদছেন, বা আপনি আপনার কষ্টগুলো ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করছেন, এই সবগুলোই কিন্তু নার্সিসিস্টিক সাপ্লাই। হ্যাঁ, সো এগুলো যখন আপনি তাকে অফার করবেন আপনার ভালোবাসার পাশাপাশি, আপনার সাবমিশনের পাশাপাশি, তখনও কিন্তু কোনো রকম এক্সপ্রেশন মানে শো না করে পুরোপুরি মানে বলা যায় না যে চোখের পাতা না ফেলেও একটা মানুষ খুব নির্বিকার ওয়েতে বলে, হ্যাঁ তুমি এগুলো করছো কারণ তুমি ডিজার্ভ করো এগুলো, এখানে আমার কোনো দোষ নেই, তুমি কেন মনে করো এখানে আমি দায়ী, তুমি তোমার নিজের কারণে এত কষ্ট পাচ্ছ। সো এই সেম বিহেভিয়ার কিন্তু একজন নার্সিসিস্ট একজন এমপ্যাথ পার্সনকেও এটা অফার করে। কিন্তু এখানে যেটা প্রবলেমটা হয়, একজন এমপ্যাথ পার্সন এই জিনিসগুলো সুন্দর করে অ্যাবজর্ব করতে থাকেন। এবং আরও যে জিনিসটা, যে একজন এমপ্যাথেটিক পার্সন যখন অ্যানালাইসিসগুলো বুঝতে পারছেন যে ও আসলে ইনসিকিউর ফিল করছে, এর জন্য ও আমার সাথে এরকম রাগ করছে, ও আসলে এই সময় অসম্ভব লোনলি, দ্যাটস ওয়াই ওই কাজটা করলো, ও আমাকে ইগনোর কেন করলো, কারণ ও অ্যাকচুয়ালি এই সময় এই বিহেভিয়ারটা শো করছে বা এই কাজটা করছে। সো যখন একজন এমপ্যাথেটিক পার্সন আসলে ওই যে পেছনের কারণগুলো ধরে যাচ্ছে, সে কিন্তু কি করছে, নার্সিসিস্টিক মানুষটাকে না চ্যালেঞ্জ করে না, তার সাথে কোনো কেউজ আর অফার করে না। এবং এখানে আরও যে জিনিসটা খুব সুন্দরভাবে এমপ্যাথেটিক একজন পার্সন ডিল করে, যেমন এখন যখন একজন এমপ্যাথেটিক পার্সন কষ্ট পাচ্ছে তখন কি দরকার, সে চায় যে তার পার্টনার অ্যাকাউন্টেবিলিটি নিক, একটা রেসপন্সিবিলিটি নিক, কিন্তু ওই সময়টাতেও সে তাকে কি করে আন্ডারস্ট্যান্ডিং অফার করে যাচ্ছে, আমি বুঝতে পারছি যে তুমি কেন এই আচরণটা করেছো,
তোমার এই সময়ে মানে নিজেকে গিল্টি ফিল করা বা নিজেকে ব্লেম দেওয়ার দরকার নেই, ইটস ওকে। দেখেন সুথ করে দিল। একজন এমপ্যাথেটিক পার্টনার রেসপেক্ট ডিজার্ভ করে তার নার্সিসিস্টিক পার্টনারের কাছে, কিন্তু নার্সিসিস্ট এটা দিতে পারছে না। তখনও সে যেটা করছে তার সফটনেস অফার করছে যে ইটস ওকে, আমি বুঝতে পেরেছি যে তোমার এরকম পাস্টের কোনো কিছু একটা ট্রিগার করেছে বা এই জিনিসটা এই জন্য হচ্ছে, তাই না? এবং এগেইন যখন একজন এমপ্যাথেটিক পারসন অসম্ভব রকম নিজে ভঙ্গুর হয়ে যাচ্ছেন, সে অসম্ভব রকম বিট্রিয়ালের শিকার হয়েছে, এবং যখন তার কনফ্রন্টেশনের সময় তখন সে খুব ঠান্ডাভাবে একজন নার্সিসিস্টকে যেটা অফার করছে, এগেইন ওনাকে হিলিং অফার করছে যে হ্যাঁ আমি কষ্ট পেয়েছি ঠিক আছে, বাট আমি বুঝতে পারছি যে তুমি এখন একটা বিপদের ভেতরে পড়েছো এবং তোমাকে আমি হেল্প করবো এখান থেকে বের করে নিয়ে আসতে। এবং এই সিনারিওগুলোতে যেটা হয় যে ধীরে ধীরে একজন নার্সিসিস্ট অন্য তার যেই সব সাপ্লাই ছিল তাদের কাছ থেকে এতটা আন্ডারস্ট্যান্ডিং কখনো পায়নি, এবং যেটা আমি বললাম একটু আগে যে নিজের অজান্তেই সে যে কখন এই মানুষটার উপরে এতটা ডিপেন্ড করে ফেলে সে নিজেও বুঝতে পারে না। কিন্তু তখন একজন এমপ্যাথের কি হবে? সে তো শুধু দিয়ে যাচ্ছে, সে তো শুধু সাফার করে যাচ্ছে, এবং তার জন্য তো জিনিসটা অসম্ভব কষ্টকর। হ্যাঁ, তার পুরো জগৎ কোলাপস করছে এবং প্রতিবার সে হাউমাউ করে কাঁদছে নিজের মতো করে। এবং এইখানে এই জিনিসটা যেটা আমি শুরু করেছিলাম যে সিনারিওটা দেখেন, একটা কাঁচ যখন মানে একটা ভাঙার একটা দাগ পড়ে বা একটা ভাঙন ধরে, যদি ওটা ঠাস করে ভেঙে যায়, যতটা শব্দ করে হুড়মুড় করে ভেঙে পড়ে, কিন্তু একটা কাঁচের যে ভাঙনটা ধীরে ধীরে বাড়তে 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 একটা সময় যদি পড়ে যায়, ওই জিনিসটা যেরকম আস্তে করে পড়ে গেল এবং কেন পড়লো কেউ বুঝতেও পারলো না, এবং খুব সাইলেন্ট চারিদিকে, মানে ওই সময়টাতে পড়ে গেল। অদ্ভুত রকমের কিন্তু একটা পার্থক্য থাকে, তাই না? এবং একজন এমপ্যাথ ধীরে ধীরে কষ্টগুলো কিন্তু পাচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তাকে ওই আন্ডারস্ট্যান্ডিংটা অফার করছে, সফটনেস অফার অফার করছে, তাকে হিলিং অফার করছে, বাট সে তার কিন্তু তার নিজেকেও আস্তে আস্তে করে তৈরি করছে। এই সম্পর্কটা যদি আমি আর নিতে না পারি, আমাকে এখান থেকে বের হতে হবে। কারণ হ্যাঁ, একজন এমপ্যাথের ভিতরেও একটা ইনসিকিউরিটি থাকে যে হয়তো আমাকে মানুষের ভালোবাসা পেতে গেলেই কষ্টের ভিতর দিয়ে পেতে হবে। কারণ প্রত্যেকটা মানুষই তো আসলে অসম্পূর্ণ। প্রত্যেকটা মানুষেরই তো কষ্ট থাকে, খুঁত থাকে। হয়তো আমি এই মানুষটাকে ভালোবেসেছি এবং আমি এই সম্পর্কটাকে হয়তো একটা মিনিংফুল রিলেশনে নিতে পারবো। এই মানুষটার যে ক্ষতগুলো আছে, কষ্টগুলো আছে, এটা হয়তো আমি সারাতে পারবো। এখানেই যে ডিফারেন্সটা, একজন এমপ্যাথ যখন আসলে ওনার নিজের পোটেনশিয়ালটা বুঝতে পারবে যে আমি তো আসলে ওর মাস্কের পেছনে কি কাজ করছে এটা বুঝতে পারছি। আমি তো ওকে হিলিং অফার করতে পারছি, এবং যেহেতু আমি আসলে ওকে হিলিং অফার করতে পারছি এবং আমি যেহেতু পুরো সাইকোলজিক্যাল প্রসেসটা আমি নিতে পারছি, মেবি আমি যদি আমার নিজেকে এই হিলিংটা অফার করে আমিও নিজেকে বের করে নিয়ে আসতে পারবো, এবং এখানেই জিনিসটা গেমটা চেঞ্জ হয়ে যায়। যখন একজন এমপ্যাথ তার এই পোটেনশিয়ালটা ধরতে পারে যে আমি এই সম্পর্কটাতে আরও কিছুদিন এফোর্ট দিব, আমি এই সম্পর্কটাতে খুব কন্ট্রোলড ওয়েতে আরও কিছুদিন থাকবো, আমি দেখব যে এই মানুষটা আসলে ফেরত আসে কিনা। পুরো ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এতদিন সে মানুষটাকে হিলিং অফার করছিল। ওই মানুষটার সবকিছু সে সহ্য করছিল। কিন্তু এখন সে আসলে আস্তে, আস্তে করে নিজেকে হিলিং অফার করছে। সে কন্ট্রোলড ওয়েতে চলে আসছে যে আমি এখন থাকবো। এবং এই জিনিসটা অন্যান্য পার্সোনালিটির মানুষরা সবসময় করতে পারেন না। একজন বর্ডারলাইনের পারসন করতে পারবেন না, হিস্টোরিসিটির পারসন করতে পারবেন না, বা একজন অ্যাংশাস পার্সোনালিটি পারসন এখানে কখনোই এগুলো অফার করতে পারবে না। কিন্তু একজন এমপ্যাথ নিজেকে এটা পারছেন করতে। এবং এই যে সাইলেন্ট হয়ে যাওয়া আস্তে আস্তে করে নার্সিসিস্টের জন্য এটা চরম লেভেলের মানে ভীতিকর একটা জিনিস। কারণ আমি যেটা বললাম যে এই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং, এই লেভেলের ডিপেন্ডেন্সি একজন নার্সিসিস্ট কোনোদিন অন্য কোনো মানে পার্সোনালিটির সাথে ফিল করবে না। এই স্ট্রং বন্ডিংও সে কখনো কারোর সাথে ফিল করবে না। এবং যখন একজন এমপ্যাথেটিক পারসন এটা ডিসাইড করবে দিস ইজ ইট, এবং আমি এখান থেকে বের হয়ে আসবো এবং আমি আর এখানে কোনো রকমভাবে আমার নিজের এনার্জি, নিজের এফোর্ট বা নিজের মূল্যবান সময় কোনো কিছু আর ইনভেস্ট করব না, তখন না তার এই চলে আসাটা না একেবারে একটা ফুল স্টপ।
এবং নার্সিসিস্ট মানুষরা যেটা করে, অনেক সময় তো তারা এটা তাকে বুঝতেই পারে না যে সে আসলে একজন পিওর এম্প্যাথের সাথে ছিল। কখনো তারা বুঝতে পারে। তারা কি করে, তাদের র‍্যান্ডম যে হ্যাবিটটা থাকে ওভাবেই তারা চেক আউট করার ট্রাই করে। কখনো তাদের ফ্রেন্ডের মাধ্যমে, কখনো নিজেরাই হয়তো টেক্সট করে যে অ্যাজ ইফ কিছুই হয় নাই। কেমন আছো বা কি করছো? বা হয়তো তার যে একটা লং অ্যাপোলজি আগে একটা সিক করা দরকার ছিল, মেসেজ করা দরকার ছিল, ওগুলো সে কিছুই যখন আগে করেনি, এখন সে হঠাৎ করে পাঠালো একজন এমপ্যাথেটিক পারসনকে। এবং একজন এমপ্যাথেটিক পারসন যদি তার পোটেনশিয়ালটা না ধরতে পারে বা সম্পর্কের শুরুর দিকে, সে আসলে গেট ব্যাক করে কিছু ক্ষেত্রে এবং গেট ব্যাক করে এবং এই সাইকেলটা আবার চালু হয়। কিন্তু যখন ওই যে ফুল স্টপটা চলে আসে, ওই টেক্সটের না কোনো রিপ্লাই আর কখনো ওই এমপ্যাথেটিক পারসন আর ব্যাক করেন না। এবং এই যে একটা সাইলেন্স উনি অফার করলো একজন নার্সিসিস্টকে, নার্সিস্টের জন্য এটা চরম রকমের একটা ইনসিকিউরিটি এবং ট্রিগারিং মোমেন্ট থাকে এবং সে অবশ্যই ভেঙে যাচ্ছে, এটা সে কখনোই বাহিরে শো করবে না। কিন্তু তার নার্ভাস সিস্টেম, যেটা কিনা বাহিরের উপরে ডিপেন্ড করা ছিল, যেটা কিনা আস্তে আস্তে করে তার এমপ্যাথেটিক ওই পার্টনারকে উপরে ডিপেন্ড হয়ে গিয়েছিল এবং এমপ্যাথেটিক পার্টনার খুব সুন্দরভাবে ওই নার্সিসিস্টকে সবসময় রিফ্লেকশনের ভিতরে রাখতো, এই জায়গাগুলো হঠাৎ করে নাই। এবং তার যে ইনার কেওসটা তৈরি হলো, ওই কেওসটা তার পক্ষে নেয়া অসম্ভব রকমের কষ্টকর। কিন্তু যেহেতু তার ভেতরে নার্সিসিস্টিক টেনডেন্সি অনেক বেশি, সে তো নিজের ভঙ্গুরতা কখনোই বাহিরে প্রকাশ করবে না। সে যেটা করবে, ইনস্ট্যান্ট সে নতুন আবার একটা রিলেশনে চলে যাবে, অথবা ওই যে র‍্যান্ডম টেক্সট বা তার বিভিন্ন রকমের ট্যাকটিক সে অ্যাকচুয়ালি এমপ্যাথেটিক পারসনের সাথে ফলো করা স্টার্ট করবে। এখন যে জিনিসটা, সে যখন দ্রুত আরেকটা রিলেশনে চলে যাচ্ছে, তার মানে কি সে আসলে মুভ অন করে ফেলেছে? না, ডিপ ডাউন ইনসাইড ওই নার্সিসিস্টিক মানুষটা, উনি ছেলে বা মেয়ে হন, যেই হন না কেন, উনি কমপ্লিটলি ব্রোকেন এবং উনি অনবরত এমপ্যাথেটিক পার্টনারের ছায়া খুঁজতে থাকবে যে কার উপরে সে আবার ওরকম রিলাই করতে পারবে। ওই রিলেশনটাকে সে আইডিয়ালাইজ করতে থাকবে এবং সে এভাবে ফিল করবে যে সে মানে কাইন্ড অফ তার শরীরের একটা অংশ হারিয়ে গিয়েছে, তার নিজের হাত, নিজের পা বা নিজের কোনো কিছু একটা সে হারিয়ে ফেলেছে যখন ওই এমপ্যাথেটিক পার্টনারটা তার কাছ থেকে চলে যাবে। এবং এখানে একজন এমপ্যাথেটিক পার্টনারের জন্য যে কথাগুলো আমি একটু বলতে চাই যে, আপনি যদি ওই মানুষটা হয়ে থাকেন যে কিনা মানুষের অনুভূতি খুব দ্রুত অ্যাবজর্ব করতে পারেন, মানুষকে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং অফার করতে পারেন উইদাউট বিং আ টক্সিক পারসন। এই যে আপনি চুজ করছেন যে একটা মানুষের অনুভূতি আপনি বুঝবেন, ওই মানুষটাকে আপনি হিলিং অফার করবেন। বিলিভ মি, আপনার নিজের যে পোটেনশিয়াল আছে এই নার্সিসিস্টিক ট্রমা ওভারকাম করার জন্য, এটা হয়তো কিছু ক্ষেত্রে আপনি নিজেও জানেন না। এবং এখানে এই জিনিসটা যে দেখেন, আপনি যে সম্পর্কটাতে ছিলেন, আপনি অনেক সহ্য করেছেন, আপনি অনেক কষ্ট পেয়েছেন এবং আপনি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ সময় আপনি এখানে ইনভেস্ট করেছেন। আপনার আইডেন্টিটি আপনি এখানে ইনভেস্ট করেছিলেন। কারণ আপনি বিশ্বাস করেছিলেন যে এই সম্পর্কটায় ওয়ার্কআউট করা সম্ভব। আপনি বিশ্বাস করেছিলেন যে একটা মানুষ অসম্পূর্ণ, একটা মানুষের ট্রমা আছে। এই মানুষটাকে নিয়ে হয়তো পরিবর্তিত কিছু একটা করা সম্ভব। আপনার এই বিশ্বাসটাই আসলে আপনার একটা শক্তি। এটা কখনো আপনার দুর্বলতা না। আমরা অনেক সময় ভাবি কি যে আমি যে এটা বিশ্বাস করেছি, এটা সম্পূর্ণ একটা ভুল বিশ্বাস করেছি, তাহলে এটা আমার একটা দুর্বলতা। এখানেই পয়েন্টটা যে দেখেন, আপনি যখন এটা বিশ্বাস করছেন, তার মানে আপনি এটাও বিশ্বাস করতে পারেন যে পৃথিবীতে অসংখ্য মানুষ আসলে কষ্ট পেয়েছে এবং আমাদের এই পৃথিবীতে কষ্ট পাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। কিন্তু কষ্ট পেয়েও ঘুরে দাঁড়ানো মানুষের সংখ্যাটা কম। কষ্ট পেয়েও আরেকটা মানুষকে ভালোবাসতে পারা মানুষের সংখ্যাটা কম। একটা অন্ধকার ঘরেও যে আসলে ওই অল্প আলো দিয়েও কাজ করা যায়, এই জিনিসটা বিশ্বাস করে কাজ করার মানুষের সংখ্যাটা কম। কিন্তু একজন এমপ্যাথেটিক মানুষ, যে কিনা আরেকটা মানুষকে আপনি হিলিং অফার করতে পারেন, আপনি আসলে খুব সচেতনভাবে সিদ্ধান্তগুলো নিতে পারেন। আপনি খুব সুন্দরভাবে নিজের অনুভূতিগুলোকে বা নিজের প্রতিটা কাজকে আপনি ওন করতে পারেন যে হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি এই পাওয়ারটা আছে এবং আমি ইচ্ছাকৃতভাবে এবং সচেতনভাবে সজ্ঞানে ওই হিলিংটা তাকে যেমন অফার করেছি, তাহলে আমি আমার নিজেকেও অফার করতে পারি। আমি আমার নিজেকেও ওই এবিলিটিটা দিতে পারি বা ওই বিশ্বাসটা আমি দিতে পারি যে একজন মানুষকে আমি যখন ভালোবেসেছি বিশ্বাস করে, ওখানে আমার কোনো ভুল বা কমতি ছিল না। বরং এটা আমার একটা স্ট্রেংথ এবং এই স্ট্রেংথটাই আপনাকে পরবর্তীতে আস্তে, আস্তে করে নতুন জীবনে সুন্দরভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। যেখানে আমি শুরুতে যেটা বলেছি যে আপনি যখন বের হয়ে আসবেন, আপনি অসম্পূর্ণ সত্তা হবেন না। আপনি
পরিপূর্ণ নিজের সত্তাটাকে আপনি ক্লেইম করতে পারবেন, নিজেকে হোল ওয়েতে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন এবং তখন আপনার কষ্ট লাগবে, বাট ওই কষ্টটাও আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন যে এটা লাইফের একটা প্রসেস। এটা এমন কিছু না যে এখানে আমার জীবনটাকে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে দিতে হবে, ভেঙে পড়ে যেতে দিতে হবে। আমি কখনো আর ঘুরে দাঁড়াতে পারবো না। এই জিনিসটা কখনোই এরকম হবে না। এবং এখানে যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আপনার শেখা প্রয়োজন যে দেখুন, আপনার ভালোবাসার যে শক্তিটা আছে, সেই শক্তিটা আসলে সব মানুষের ভেতরে থাকে না। এবং দ্বিতীয়ত দেখুন, আপনার হয়তো এই বিশ্বাসটা থাকতে পারে যে কাইন্ড অফ ভালোবাসা, আপনাকে কেউ ভালোবাসবে বা আপনি যে মানুষগুলোকে ভালোবাসছেন, তাদেরকে একটা স্ট্রাগলের ভিতর দিয়েই তাদের কাছ থেকে আপনার ওই ভালোবাসাটা পেতে হবে। এই বিশ্বাসটা থেকে আপনাকে বের হতে হবে। আপনাকে নিজেকে অ্যালাউ করতে হবে যে না, আমি কাইন্ডনেস অন্যদের কাছ থেকে পেতে পারি। আমিও অন্যদের কাছ থেকে এমপ্যাথি পেতে পারি। আমিও অন্যদের কাছ থেকে আন্ডারস্ট্যান্ডিং পেতে পারি। আমিও অন্যদের কাছ থেকে ভালোবাসা পেতে পারি কোনো রকম কেওস ছাড়া, কোনো রকম মানে কন্ডিশন ছাড়া। মানে কোনো আনকন্ডিশনাল ভালোবাসা আমারও পাওয়ার অধিকার আছে। যেই জায়গাটাতে একজন এমপ্যাথ আসলে স্ট্রাগল করেন, ওনারা সবসময় দিতে থাকেন, দিতে থাকেন। ওনারাও যে পেতে পারেন, এই জায়গাটাতে ওনারা আসতে পারেন না। সো যখন আপনি একজন এরকম নার্সিসিস্টিক ট্রমা থেকে বের হচ্ছেন, আমি এই পয়েন্টটাতে আপনাকে ফোকাস করতে পারবো যে দেখুন, আপনি যদি একজন নার্সিসিস্টকে বুঝতে পারেন, তাকে যদি আপনার উপরে এতটা ডিপেন্ডেন্ট করাতে পারেন যে আপনার লসটা সে এমনভাবে ফিল করবে যে সে লাইফ লং আপনাকে ক্রেভ করবে। সে কখনো শুধরে যাবে আপনার চলে যাওয়াতে, সে পুরো ভালো মানুষ হয়ে ফেরত আসবে এমন হবে না। এটা তার নিজের ইনসাইট যদি ফেরত আসে তাহলে সে আসবে। কিন্তু যেই জিনিসটা আপনাকে রিয়ালাইজ করা, আপনি আনকন্ডিশনাল কাইন্ডনেস পেতে পারেন, আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা এগুলো পেতে পারেন আপনি। এগুলো আপনারও অধিকার আছে। সো কাজেই এর পরবর্তীতে যখন আপনি কাউকে ভালোবাসবেন, আপনি অবশ্যই আপনার এই এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগান, আপনার এই আন্ডারস্ট্যান্ডিংটাকে কাজে লাগান যে আমি যে মানুষটাকে আবার ভালোবাসতে যাচ্ছি, আমার নার্ভ কি তার কাছে খুব কাম হচ্ছে? আমি কি আসলে তার কাছে কোনো রকম তটস্থ না হয়ে ভালোবাসাটা পাচ্ছি? আমাকে কি সবসময় আমার নার্ভাস সিস্টেম খুব সচেতন বা সজাগ হয়ে রাখতে হচ্ছে? যে এই বুঝি কিছু একটা হয়ে গেল, আমাকে আবার আমার ওই মেকানিজমটা আন্ডারস্ট্যান্ডিং প্রসেসটা চালু করতে হবে। আমি কষ্ট পাচ্ছি এটা না বলেও আসলে সবসময় তাকেই হিলিং অফার করতে হবে। আপনি এই জিনিসটা অবজারভেশনে দেখেন। যদি আপনি দেখেন যে না, আপনাকেও কেউ আনকন্ডিশনালি ভালোবাসছে, দেন ওখানে ডাউট না করে ওটা একটু অ্যাকসেপ্ট করেন। একটু আন্ডারস্ট্যান্ডিং একটা ওয়েতে আপনি দেখেন যে আসলেই ভালোবাসা আপনাকেও কেউ বাসতে পারে আনকন্ডিশনালি। এবং বিলিভ মি, আপনি যদি একজন এমপ্যাথ হন এবং এই ভিডিওটা দেখেন, আপনি এতটুকু জেনে রাখেন যে প্রপার হেল্পের মাধ্যমে আপনি পুরোপুরি এই ট্রমাটা থেকে বের হয়ে আসতে পারবেন। এবং যদি আপনি একজন নার্সিসিস্ট হন এবং আপনি যদি এটা দেখেন এবং আপনি নিজে জানেন, যদি আপনি এরকম কোনো এমপ্যাথেটিক পার্টনারকে হারিয়ে থাকেন, কি পরিমাণ লস আপনি আসলে করেছেন আপনার লাইফে। কারণ এর পরবর্তীতে এই পার্সনটা বাদে অন্য যে পার্সনই আপনার লাইফে আসবে, সবার ভিতরেই আপনি আসলে ওই মানুষটার ছায়া খুঁজে বেড়াবেন। সো হয়তো আপনি যখন ওই ইনসাইটটা গেইন করবেন যে এখানে আপনার ইস্যু ছিল, আপনি নিজে যদি ইনসাইট গেইন করে হেল্প সিক করেন, দেন আপনিও এখান থেকে বের হয়ে আসতে পারবেন।